কাল থেকে শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ। 2028 টি-20 বিশ্বকাপ মাথায় রেখে দল ঘোষণার পরিকল্পনা অধিনায়ক লিটনের। সুযোগ সুবিধা ও পৃষ্ঠপোষকতা ছাড়াই স্বপ্ন পূরণের ভিত গড়ছে নৃগোষ্ঠী প্রমিলা ফুটবল একাডেমি। বয়সভিত্তিক জাতীয় দলে খেলছে এখানকার খেলোয়াড়রা। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌফিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে কাল থেকে শুরু হচ্ছে টাইগারদের টি-20 মিশন। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে সফরকারী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ শুরু দুপুর 2টায়। ওয়ানডে সিরিজ জিতে চনমনে টাইগাররা। ম্যাচের আগে আনুষ্ঠানিক অনুশীলনও দেখা গেল নির্ভার, লিটন, ইমনদের। অনুশীলনে নেমেই আগে উইকেট পরখ করেছেন ক্যাপ্টেন লিটন। কথা বলেছেন কিউরেটর টনি হেমিংয়ের সাথেও। বল হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন প্রথমবারের মতো দলে ডাক পাওয়া সাকলাইন আর রিপন মণ্ডল। ওয়ানডে দলে ছিলেন না পারভেজ ইমন, নেটে তাই দীর্ঘ সময় নিয়ে ব্যাটিং করেছেন তিনি। নুরুল হাসান সোহানকেও দেখা গেছে সিরিয়াস মোডে। জিনিসটা হচ্ছে যে 2028-এর যে আমাদের মেন যে গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না। সো ওইভাবে চিন্তা ভাবনা করব। আর ডেফিনেটলি যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটাও খুব ভালো ছিল, তো চেষ্টা করব ওখান থেকে যেন এই টিমটাকে ভালো করে ধরে রাখা যায়। চট্টগ্রামে রয়েছেন সহকর্মী রেদওয়ান শাওন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেদওয়ান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেই কথা বলেছেন লিটন কুমার দাস। তিনি জানিয়েছেন এখন থেকে 2028 টি-20 বিশ্বকাপের ভাবনা নিয়েই তিনি দলের পরিকল্পনা আঁকছেন এবং সেই হিসাবে তিনি এগুচ্ছেন। কাল থেকে শুরু হচ্ছে টি-20 সিরিজ, সেইখানে তার প্রভাব কতটুকু থাকছে? আপনি যদি 28 সালের কথাটা বললেন তাহিদ, সেখানে যদি আপনি খেয়াল করেন লিটন কুমার দাস নিজেদের যে স্কোয়াডটা রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখানে দুজন মানে আনক্যাপ প্লেয়ারকে আনা হয়েছে, অর্থাৎ রিপন মণ্ডল এবং সাকলাইন। এই দুজনকে নিয়ে কিন্তু লিটন আজকে কথাও বলেছেন, যে সাকলাইনের কথা বলেছেন তার ব্যাটিংটা আসলে বাংলাদেশ দলের জন্য 7 কিংবা 8 নম্বরে যে রানটা দরকার, স্লগারে আসলে স্লগিংয়ে যখন আসলে একজন স্লগারকে দরকার, তখন আসলে সাকলাইনের একটা বড় ভূমিকা থাকতে পারে, সেই কথাটাই বলছেন। এবং লিটন কুমার দাস কিন্তু আগামীকাল যে ম্যাচটা রয়েছে নিউজিল্যান্ডের সাথে, সেই ম্যাচে কিন্তু সারপ্রাইজও দেখতে পারেন আপনারা, মানে আমরা আর কি সারপ্রাইজটাও দেখতে পারি। হয়তো বা এমনও হতে পারে যে সাকলাইন এবং রিপন মণ্ডল দুজনকে আসলে ডেবিউ করে দেওয়া হতে পারে, যেহেতু একটা লম্বা সময় পাচ্ছে। 28 বিশ্বকাপ আসতে এখনও অনেক সময় বাকি। এর মধ্যে টিমটাকে কীভাবে গোছানো যায়, আমরা জানি পেস বোলিং অলরাউন্ডারের যে অভাবটা, সে কারণে কিন্তু সাইফুদ্দিনকে আনা হয়েছে, যেখানে সাইফুদ্দিন খুব আহামরি কোনো পারফর্ম না করেই কিন্তু দলে ঢুকেছে। এবং এটাতে ক্যাপ্টেন লিটনের আসলে ইনপুটটা ছিল যে একজন পেস বোলিং অলরাউন্ডারের ইনপুট কিংবা ইনক্লুশনটা দলে অনেক বড় প্রভাব ফেলে। একইভাবে তানজিম সাকিবও কিন্তু রয়েছেন, যিনি ব্যাটিংটাও করতে পারেন, বোলিংটাও করতে পারেন। এদিক দিয়ে কিন্তু বাংলাদেশ একটা মধুর সমস্যায় পড়তে পারে আসলে 11টা সাজাতে। এত বেশি পেস বোলিং অলরাউন্ডার, একই সাথে পেস বোলাররা সবাই ভালো বল করছে। অন্যদিকে টপ অর্ডারের কথা যদি আমরা বলি, ইমনের কথা, ইমন কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেলেছেন, তার 50ও রয়েছে একটা। সেই ইমনকে কিন্তু এখন মিডল অর্ডারে সেট করার কথা আজকেও কিন্তু লিটন কুমার দাস বলেছেন। তিনি আসলে চান যে ইমন যেই মিডল অর্ডারটা, যেখানে আসলে বাংলাদেশ একটু স্ট্রাগলিং করে, সেই জায়গায় আসলে ইমনকে খেলানো যায় কিনা। তাহিদ, আরেকটা বিষয় জানতে চাই, কাল থেকে যেহেতু সিরিজ শুরু হচ্ছে, এই সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে শক্তির বিচার, উইকেটের কন্ডিশন, নিজেদের হোম গ্রাউন্ড সব কিছু মিলিয়ে কাকে আপনি এগিয়ে রাখবেন, নিউজিল্যান্ড নাকি বাংলাদেশ? তবে যেহেতু টি-20 খেলা, এখানে লিটন কুমার দাস একটা সুন্দর কথা বলেছেন যে এক বলেই আসলে ম্যাচের যে সিনারিও সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। টি-20তে আসলে বড় দল ছোট দল খুব একটা বিচার করা হয় না। তারপরও যদি ফেভারিট কারা এগিয়ে রাখা হয়, সেখানে নিশ্চয়ই বাংলাদেশ, যেহেতু হোম গ্রাউন্ডে খেলা এবং এখানে আসলে আয়ারল্যান্ডের সাথেও আমরা ম্যাচ জিতেছি, এবং বাংলাদেশের সেই সম্ভাবনাটা রয়েছে যদি আসলে সেই সুযোগটা পায়। নিউজিল্যান্ডের মতো যে দল, যেখানে এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে, অনেক ভালো ভালো প্লেয়ার আসলে পিএসএল এবং আইপিএলে খেলছেন, সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই এগিয়ে রাখা যায়। তৌহিদ, এটা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদের আরও খবর জানাতে পারবো।
প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও পৃষ্ঠপোষকতার অভাব থাকলেও যে অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে নিজের প্রতিভার প্রকাশ ঘটানো যায় তাই যেন প্রমাণ করে চলেছে নৃগোষ্ঠী প্রমিলা ফুটবল একাডেমির খুদে খেলোয়াড়রা। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রত্যন্ত নিমগাছি গ্রামে গড়ে ওঠা এই একাডেমি থেকে এবারও 5 জন সুযোগ পেয়েছেন পিকেএসপিতে। শুধু তাই নয়, এখানকার কয়েকজন খেলোয়াড় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলেও। সিরাজগঞ্জ থেকে সাজিরুল সঞ্চার পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কাকডাকা ভোরে যখন চারপাশে নীরবতা, তখনই ফুটবল নিয়ে মাঠে নেমে পড়েন নিবেদিতা, ডরসি ও তাদের সতীর্থরা। ড্রিবলিং, পাসিং আর শারীরিক কসরতে ব্যস্ত এই কিশোরীরা স্বপ্ন দেখেন একদিন তারাও দেশের লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতাবেন। এই একাডেমিরই সাবেক খেলোয়াড় অয়ন্ত বালা ও বিথিরানী মাহাতো এখন অনূর্ধ্ব 20 ও 17 জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলছেন। আমার স্বপ্ন যে আমি বিকেএসপি থেকে খেলা শিখবো এবং লেখাপড়া করব। আমার স্বপ্ন জাতীয় দলে টিকবো অয়ন্ত বালের মতো। বিকেএসপিতে গিয়ে 1 মাসের যে ট্রেনিং পেয়েছি সেখানে গিয়ে আরও পার্মানেন্টভাবে যাব। আমার স্বপ্ন হচ্ছে আমি জাতীয় পর্যায়ে খেলবো। শুরুর দিকে খুদে স্বপ্নবাজদের সংখ্যা কম থাকলেও অয়ন্ত বালা ও বিথিরানীর সাফল্যের পর বাড়তে থাকে আগ্রহ। বর্তমানে এই একাডেমির 5 জন স্থায়ী ও 15 জন অস্থায়ীভাবে বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছেন। এবছরও নতুন করে সুযোগ পেয়েছেন আরও 5 জন। এছাড়াও ঢাকার বিভিন্ন ক্লাব, জেলা এবং বিভাগীয় দলের হয়েও খেলছেন অনেকেই। ঢাকা রেঞ্জার্স ক্লাবে প্র্যাকটিস করি, পাশাপাশি আমি রাজশাহী বিভাগ এবং জেলা পর্যায়ে খেলে থাকি। যারা সিনিয়র আছে তারা এই নিমগাছি মাঠে খেলাধুলা করে, তো তাদের দেখে আমারও আরেকটু আগ্রহ বেশি জায়গা যায়। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এই অঞ্চলের অনেক পরিবারই সন্তানদের ক্রীড়া শিক্ষার সুযোগ দিতে পারেন না, কিন্তু নৃগোষ্ঠী নারী ফুটবল একাডেমি সেই স্বপ্ন পূরণের পথ খুলে দিয়েছে। বর্তমানে এখানেই প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় 80 জন। তো এই প্রতিষ্ঠানে যে খেলাধুলা হয় সেখানে সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা আর্থিক কিংবা অন্যান্য যে খেলাধুলার যে উপকরণের জন্য কোনো আর্থিক সুযোগ সুবিধা সেইভাবে পায় না স্যার। আমার মেয়ে জানি আরও অন্য জায়গায় জাতীয় দলে চান্স পায়, আর আরও অনেক অনেক মেয়ে আছে তারাও জানি এই খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ জানি করে। এই ছেলে মেয়েগুলোকে যদি আমরা আরও একটু সাপোর্ট দিতে পারি তাহলে দেখা যাবে যে এরা হয়তো ভবিষ্যতে আরও ভালো করবে। গভর্নমেন্ট থেকে যে কোনোভাবেই আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রমিলা যে ফুটবল একাডেমি আছে এনাদেরকে যেন সহযোগিতা করে। আধুনিক সুযোগ সুবিধার অভাব থাকলেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু কিশোরদের মধ্যে রয়েছে প্রাকৃতিক শারীরিক সক্ষমতা ও ক্রীড়া প্রতিভা। সেই সম্ভাবনাকে বিকশিত করতে প্রায় 16 বছর আগে নিমগাছিতে এই একাডেমি গড়ে তোলেন স্থানীয় শিক্ষক ও সাবেক ফুটবলার নিহার রঞ্জন সরকার। আমি এখান থেকে খেলোয়াড় গড়ে তুলি এবং প্রতি বছরই এখান থেকে আমাদের খেলোয়াড় বাংলাদেশ বিকেএসপি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে যায় এবং সেখান থেকে লেখাপড়ার মাধ্যম দিয়েই তারা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হচ্ছে। তৃণমূলের এই উদ্যোগ প্রমাণ করে সুযোগ পেলে বাংলার মাটিতেও জন্ম নিতে পারে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ। প্রয়োজন শুধু যথাযথ পৃষ্ঠপোষকতা আর সহায়তা। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। এবারে যেতে চাই সিরাজগঞ্জে, সেখানে জানতে চাই নৃগোষ্ঠী প্রমিলা ফুটবল একাডেমি নিয়ে। সেখানে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন নৃগোষ্ঠী ক্রীড়া সংগঠক ও গবেষক উজ্জ্বল কুমার মাহাতো। উজ্জ্বল কুমার মাহাতো, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত স্টার প্লেতে। আমরা দেখছিলাম একটা ফুটবল একাডেমি যারা কিনা নীরবে নিভৃতেই ফুটবলার তৈরি করছেন এবং তারা সেখান থেকে জাতীয় বয়সভিত্তিক দলগুলোতেও তারা ফুটবলার সাপ্লাই করছেন। আসলে একেবারেই প্রত্যন্ত অঞ্চল, সুযোগ সুবিধার কোনো বালাই নেই। তারপরে এমন একটা ঘটনা আপনাদেরকে কতটুকু অনুপ্রাণিত করে? Show them the effect of what you have today and what we will have eventually when you transform to a new system. নৃগোষ্ঠী প্রমিলা একাডেমিটি মূলত অবস্থিত তো আসলে এটি একটি প্রত্যন্ত এলাকা। আমি যদি বলি যে এইখান থেকে আমাদের এক একটা বাচ্চাদেরকে এইখানে আসতে আমাদের বাচ্চাদের খুবই কষ্ট হয়। তারা দেখা যায় যে এমনও একটা বাচ্চা আছে যার আমাদের একাডেমিতে আসতে তার 50 টাকার মতো খরচ হয়, তো তারপরেও তারা আসে। আর আরও যে মজার ব্যাপারটা হলো এইখানে আমাদের যে বাচ্চাগুলো আসে, আমাদের 60টার মতো প্রমিলা মেয়েরা আছে আর কি, তারা এইখানে যখন আসে দেখা যায় যে বেশিরভাগই আপনার আমরা এদেরকে প্রপার যে নিউট্রিশন দরকার সেই নিউট্রিশনটা আমরা মূলত তাদেরকে দিতে পারি না। তারা প্রচুর সারাদিন যে খেলাধুলা করার পরে তাদেরকে যে আমরা দেখা যায় তাদের মুখের দিকে তাকালেই আমাদের খুব খারাপ লাগে। জি,
উজ্জ্বল কুমার মাহাতো, আমাদের বর্তমান সরকার খেলাধুলার প্রতি খুব বেশি মনোযোগ দিয়েছেন। আমাদের যে ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন তিনিও সাবেক ফুটবলার। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড় তুলে আনা, তাদের সুযোগ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিচ্ছেন। তাদের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কতটুকু থাকবে এবার? একদম সুন্দর বলেছেন। বর্তমান সরকার খেলোয়াড় বান্ধব খেলোয়াড়দেরকে মূলত এটাকে পেশার আওতায় নিয়ে আসতেছেন। তো সেই জায়গাতে আমাদের বাচ্চারা যেমন আমাদের যে অয়ন্তবালা মাহাতো, পাশাপাশি আমাদের তিথিরানী মাহাতো, যে তারা যে 20 এবং 17 অনূর্ধ্বতে খেলছে, তারা যদি তাদের ক্যারিয়ারটা সেখানে ভালোভাবে করতে পারে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তাদেরকে দেখে আমাদের বাচ্চারা আরও উদ্বুদ্ধ হবে এই খেলাতে আসতে, এবং আমাদের অভিভাবকরাও আরও এদেরকে এইখানে দিতে অভ্যস্ত হবে, বা তাদের দিতে আরো মানে স্বাচ্ছন্দ্যে তারা তাদের বাচ্চাগুলোকে এখানে দিয়ে যাবে। আমি আরো একটা বিষয় যোগ করতে চাই যে আমাদের এখানে বর্তমান সারা দেশেই একটা বর্তমান যে সমস্যাটা রয়েছে যে সব জায়গাতে দেখা যায় যে মোবাইল, বাচ্চারা এখন পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে সবাই আসক্ত। তো আমি একটা অভিভাবকের সাথে কথা বলেছি, সেই অভিভাবকটি তার বাচ্চাকে নিয়ে এসেছে বাড়িতে, সে তাকে রাখতে পারতেছে না, যে এত মোবাইল, এত ফ্রি ফায়ার খেলছে, বিভিন্ন ধরনের সমস্যাতে তাকে বাড়িতে রাখতে পারতেছে না, এইখানে দিয়ে গেছে। আর তার বাবার সাথে পরে যখন আমি 7 দিন পরে কথা বলি, তার বাবা আমাকে বলতেছে না, আমি এখন মোটামুটি বেশ স্যাটিসফাই আছি, এখানে দেওয়ার পরে আমার ছেলেটা আর মোবাইল ব্যবহার করছে না। তো এটা আমাদের খুব আশার একটা মানে আলো দেখায় আর কি। যতটুকু জানি একজন কোচ, তিনি একান্তই নিজের উদ্যোগে পুরো এই একাডেমিটা চালাচ্ছেন। তিনি কারো কাছ থেকে কোনো ধরনের পারিশ্রমিকও নিচ্ছেন না, এবং তিনি নিজের উদ্যোগেই তাদের যতটুকু সরঞ্জাম সাপোর্ট দেওয়ার দরকার তিনি সেটারও ব্যবস্থা করছেন। আসলে আমরা তার কথা শুনেছিলাম। তার এই উদ্যোগের পেছনের আসলে মূল কারণটা কি আপনার জানা আছে? জি, একদম সুন্দর বলেছেন আপনি যে একজন ব্যক্তি, আমি এটাকে বলবো যে একদম নিজের খেয়ে উনি একদম বাড়িতে যে প্রত্যেকটা গ্রামে, নিহার রঞ্জন সরকার নাম তার, তিনি প্রত্যেকটা বাড়িতে যে এই বাচ্চাগুলোকে কালেকশন করে নিয়ে এসে তাদেরকে এখানে শিখাচ্ছেন আর কি। তো এটা খুবই মহৎ একটি উদ্যোগ নিয়েছেন তিনি, আর সেটা 2010 সাল থেকে তিনি এই কাজটা চালু করেছেন। তারপরেই মানে দুজন জাতীয় দলে খেলছে, পাশাপাশি বিকেএসপিতে চান্স পাচ্ছে, পাশাপাশি আরও বেশ কয়েকজন পাইপলাইনে রয়েছে। এখানে আরও অনেক সুন্দর মানে মেধাবী খেলোয়াড় রয়েছে। আমরা যদি এদেরকে তুলে আনতে পারি বা এদেরকে আরও ভালো পরিচর্যা করতে পারি, বা সরকার বলেন বা স্থানীয় যারা বা বিভিন্ন যে ব্যক্তিবর্গ রয়েছেন, সচ্ছল ব্যক্তিবর্গ রয়েছেন, তারা যদি এই ছেলে মেয়েগুলোকে বা এই সংগঠন, এই ক্রীড়া যে প্রতিষ্ঠানটা, তাকে যদি সহায়তা করা যায়, তাহলে আমার মনে হয় এখান থেকে আরও ভালো আউটপুট হবে। উজ্জ্বল কুমার মাহাতো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, জানানোর জন্য যে সেখানে কি অবস্থায় বর্তমানে খেলাধুলা চলছে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন উজ্জ্বল কুমার মাহাতো, এবং তিনি জানাচ্ছিলেন আমাদেরকে প্রমিলা ফুটবল একাডেমি, যারা নৃগোষ্ঠী প্রমিলা ফুটবল একাডেমি, তার যে দুরবস্থার খবর তিনি সেটা আমাদেরকে তুলে ধরছিলেন। এবারে যাব কাবাডির খবরে। চীনের সানিয়া এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 36-38 পয়েন্টের ব্যবধানে হার মানতে হয় লাল সবুজের প্রতিনিধিদের। তবে এই হারের পরও গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শুরু থেকে এই ম্যাচটি ছিল টান উত্তেজনায় ঠাসা। প্রথমার্ধে দুই দলই একে অপরকে এক বিন্দুও ছাড় দেয়নি। বিরতিতে যাওয়ার সময় নেপাল 19-17 পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেও পারেনি। নির্ধারিত সময় শেষে স্কোরবোর্ডে দাঁড়ায় নেপালের 38 আর বাংলাদেশ 36। মাত্র 2 পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হিমালয় কন্যা নেপাল। ফাইনালে ওঠার লড়াইয়ে আজই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় দুপুর 2টোয় শুরু হবে বাংলাদেশ ভারত ম্যাচ। ফিরছি দেশের ফুটবলে। 6 দফা দাবি আদায়ে বাফুফের সাথে আলোচনায় বসেছে বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্যরা। এ নিয়ে কথা বলছেন বাফুফে কর্তারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আলোচনা হয় নাই, এবং আমাদের তরফ থেকে আপনি যেটা জানতে চেয়েছেন, আমাদের দুজনের তরফ থেকে আমরা ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি সাহেবের বরাবর এবং কার্যকারী পরিষদের বরাবর যখন এই মিটিংটা হবে, তখন তো আমাদেরও তো একটা ওপিনিয়ন তারা চাইবে, এবং আমাদের ওপিনিয়নটা আশা করি আমাদের ফুটবল এই খেলোয়াড়দের স্বার্থে যেটা আসবে সেটাই আমরা করব। আচ্ছা, সরি সুরাত ভাই, একটা শোনান, এখানে লোকাবার কিছু নাই, এখানে সবাই সব কিছু জানে। আমরা এখন অনেক কিছু লোকাবে, একটু পরে সবাই জানবেন। যেহেতু মিটিং হয়েছে, এখানে সিদ্ধান্ত হয়েছে, এটা লোকাবার কিছু নাই।
ওনারা আজকে প্রেক্ষাপটে ওনারা বলছে সাফে 2 জন কোটা আবার 2 জন ফরেনার প্লেয়ার, ঠিক আছে? ওনারা বলছে, ওনারা লিখিত দিয়েছে, আমরা এটা নিয়ে কথা বলছি, এখানে লুকাবার কিছু নাই, ঠিক আছে? ফুটবলের সাথে দীর্ঘদিন রয়েছেন দুজনেই, এখন বাফুফের কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন, আপনারা ফুটবল খেলেছেন, আপনাদের কাছে কি মনে হয়েছে যে আসলে সাফের এই অঞ্চলের প্লেয়ারদেরকে নিয়ে এসে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের লিগে খেলানোটা আসলে কতটা যৌক্তিক বলে মনে হয়েছে আপনাদের? প্রথম কথা, মুশফিক এই প্রশ্ন আমাদেরকে, আমরা তো এখন প্রতিনিধি হিসেবে এখানে বসছি। ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ফুটবল? প্লিজ মুশফিক ভাই, এটা তো আমাদের পার্সোনাল ওপিনিয়ন, আপনি নিতে, এখানে আমরা একজন প্রতিনিধি, এখানে তো না 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 না, আমার পার্সোনাল ওপিনিয়ন এখানে আমি বলতে আসতে পারি। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাফুফেতে কথা বলছিলেন ফুটবল ফেডারেশনের কর্তারা। আবারও ফিরবো বিদেশের ফুটবলে। ফিফা বিশ্বকাপের আর বেশি দেরি নেই, কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে আরেক যুদ্ধ, চোটের সঙ্গে লড়াই। একজন না, দুজন না, একের পর এক তারকারা ছিটকে যাচ্ছেন বিশ্বকাপ থেকে। কারো স্বপ্ন শেষ, কেউ আবার সময়ের বিরুদ্ধে দৌড়ে। প্রশ্ন একটাই, কেন হঠাৎ এত চোট, আর কতটা ঝুঁকিতে রয়েছে এবারের বিশ্বকাপ? কদিন আগেও ফিটফাট হয়ে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে, অথচ আসন্ন বিশ্বকাপের আগেই পড়লেন ইনজুরিতে। ফ্রান্সের হয়ে প্রথমবার বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর লামিন ইয়ামালকেও চোট গ্রাস করেছে। বিশ্বকাপের আগে ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম চোট। ইতোমধ্যেই শেষ হয়ে গেছে অনেকের স্বপ্ন। রদ্রিগোর বিশ্বকাপ মিস নিশ্চিত, জার্মানির সার্জ ন্যাব্রিও একই পথে। ইয়ামালের মতোই তরুণ তারকা এস্তেভাওয়েরও মৌসুম শেষ, বিশ্বকাপ অনিশ্চিত। এরদাগুলের মিলিতাওকেও দেখা যাবে না মাঠে এই মৌসুমে। কিন্তু কেন এত চোট? বিশেষজ্ঞের মতে এটা হঠাৎ কিছু না, এটা দীর্ঘদিনের চাপের ফল, ঠাসা সূচি, একের পর এক ম্যাচ খেলার ফল। বিশ্রামের প্রায় সুযোগ নাই, ক্লান্ত শরীর রিকভারির সময় পায় না। এটাকেই বলা হয় রেসিডুয়াল ফ্যাটিগ। ফুটবলারদের সবচেয়ে বড় সমস্যা হ্যামস্ট্রিং। আধুনিক ফুটবলে স্প্রিন্ট বেশি, হঠাৎ গতি বাড়ানো কমানো সব চাপ পড়ে পেশিতে। ফলাফল হ্যামস্ট্রিং ইনজুরি। এক ক্লাবই উদাহরণ বার্সেলোনা, একাধিক তারকা এই চোটে ভুগছেন একই মৌসুমে। তবে সবচেয়ে বড় দুঃস্বপ্নের নাম এসিএল ইনজুরি। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে ফিরতে সময় লাগে কয়েক মাস। এই যেমন রদ্রিগোর ইনজুরি। অবশ্য শুধু শরীর না, চাপ আছে মনেও। ক্লাব বনাম দেশ দুই দিকেই দায়িত্ব, যেমন আর্জেন্টিনার রোমেরো। ক্লাব বাঁচানো নাকি বিশ্বকাপ, এই দ্বন্দ্বে খেলোয়াড়দের থাকে আরও ঝুঁকি। ফুটবল এখন আগের চেয়েও অনেক দ্রুত, অনেক বেশি কঠিন। তাই দিন শেষে খাটনি আর ঝুঁকিটা কেবল ফুটবলারদেরই। ফিফা বিশ্বকাপের আগে যেভাবে চোটের মিছিল বাড়ছে, শঙ্কা জাগছে কতজন তারকা থাকতে পারবেন শেষ পর্যন্ত। তানজিম ঐশী, স্টার নিউজ। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না, তোদের সঙ্গেই থাকুন।